রেফারেন্স কপি ভার্সেস ভ্যালু কপি। তো এখানে কিছু প্রিমিটিভ ডাটা টাইপ এবং নন প্রিমিটিভ ডাটা টাইপ রাখা হয়েছে। তো আজকে আমাদের মেইন উদ্দেশ্য যেটা হচ্ছে রেফারেন্স কপি আর ভ্যালু কপি কীভাবে কাজ করে ডিপ ডাইভ করব। তো প্রথমে একটা ভ্যালু কপির উদাহরণ যদি দেখি, তাহলে আমরা এখানে লেট এ ইজ ইকুয়াল টু 10 করেছি এবং বি এর ভ্যালু এ দিয়ে অ্যাসাইন করে দিছি, মানে যেটা হচ্ছে যে 10। তো এখানে তাহলে বি এর ভ্যালু হচ্ছে 10, আর পরবর্তীতে আমরা বি এর ভ্যালু 20 করে দিছি। তো 20 করার পর কনসোল লগ যদি করি, এর ভ্যালু তো 10, কনসোল লগে 10 আসতেছে এবং বি এর ভ্যালু 20 সেট করে দেওয়ার কারণে বি এর ভ্যালু 20 আসতেছে। তো এখানে কিন্তু আমাদের এ কে কোনো এফেক্ট করতেছে না, যে এর ভ্যালু কিন্তু চেঞ্জ হইতেছে না। কনসোল লগে কিন্তু এর ভ্যালু 10 আসতেছে আর বি এর ভ্যালু 20 আসতেছে। এটা হচ্ছে যে ভ্যালু কপি। আর আরেকটা জিনিস যেটা হচ্ছে রেফারেন্স কপি। তো এখানে একটা অবজেক্ট নেওয়া হয়েছে। তো রেফারেন্স কপি কোনগুলো? অবজেক্ট অ্যারে ফাংশন, মানে মেইনলি অবজেক্ট। আর ভ্যালু কপি হচ্ছে আমাদের প্রিমিটিভ ডাটা টাইপগুলো, নাম্বার, স্ট্রিং, বুলিয়ান, আনডিফাইন্ড, নাল, সিম্বল, বিগিন্ট, এগুলো আর কি। তো এখানে রেফারেন্স কপি উদাহরণটাতে আমরা একটা অবজেক্ট নিছি ইউজার 1 নামে, এবং ইউজার 2তে ইউজার 1টা অ্যাসাইন করে দিছি। তো ইউজার 1টা অ্যাসাইন করে দেওয়ার পর আমরা ইউজার 2 এর নেমটা চেঞ্জ করছি। নাইম নেমটাকে হাসান দিয়ে চেঞ্জ করে দিছি। তো এখন যদি আমরা কনসোল লগে দেখতে চাই ইউজার 1 এর নেম, এবং আমরা কিন্তু ইউজার 2 এর নেম চেঞ্জ করছি, আর ইউজার 1 এর নেম এবং ইউজার 2 এর নেম যদি দেখি, দুইটাই হাসান হয়ে গেছে। ইউজার 2 চেঞ্জ করার কারণে ইউজার 1ও চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে যে আমাদের রেফারেন্স কপি। আমরা যদি এই চারটা কনসোলের রেজাল্ট দেখতে চাই, তাহলে প্রথমটা আসবে 10, তারপর 20, তারপরে হাসান। কারণ কি, আমরা ইউজার 2 এর ভ্যালু চেঞ্জ করে দিছি, ইউজার 1 এর নেমও চেঞ্জ হয়ে গেছে। তো সেটা যদি আমরা দেখি, হ্যাঁ, আমাদের 10 আসতেছে, 20 আসতেছে, বাট এইখানে আমাদের রেফারেন্স থাকার কারণে হাসান হয়ে যেতেছে। তো এটা আসলে কিভাবে কাজ করতেছে, এই কোডটুকু আর এই কোডটুকু, তো সেটা দেখার জন্য আমরা এখানে চলে যাব, জাভাস্ক্রিপ্টের মেমোরি নিয়ে বুঝবো। তো আমাদের জাভাস্ক্রিপ্ট যখন কোনো ভ্যারিয়েবল স্টোর করে, প্রিমিটিভ বা নন প্রিমিটিভ ডাটা স্টোর করে, তখন এই যে ভ্যালু প্রথমটা যেটা, সেটা হচ্ছে যে ভ্যালু কপি এ বি, এই দুটো যদি জাভাস্ক্রিপ্ট স্টোর করে, সেটা স্টোর করবে স্ট্যাকে। তো এখানে আরেকটা জিনিস হচ্ছে যে স্ট্যাক, আরেকটা হচ্ছে যে কল স্ট্যাক, দুইটা কিন্তু ডিফারেন্ট। এটা আমি স্ট্যাক মেমোরি দিয়ে দিই। হ্যাঁ, আমরা আসবো কল স্ট্যাক নিয়ে। তো এখানে জাভাস্ক্রিপ্ট যখন স্টোর করে, যখন প্রথমে দেখবে ভেরিয়েবল এ 10, তো জাভাস্ক্রিপ্টের মেমোরিতে এভাবে স্টোর করবে যে এ ইকুয়াল টু 10। ওকে, দেন তারপর যখন দেখবে এ লেট বি ইকুয়াল টু এ, তখন তো বি এর জন্য একটা মেমোরিতে জায়গা রাখতে হবে, বি। তো বি এর জন্য কিন্তু ভ্যালুটা এভাবে বি কপি করবে না, এ কপি করবে না, এভাবে এটা স্টোর করবে না। আমাদের কি করবে, বি এর ভ্যালু এ দিয়ে অ্যাসাইন করবে না, এটাকে ভ্যালু কপি করবে, মানে 10 কপি করবে। তারপর যদি আমি বি এর ভ্যালু 20 করে দেই, এখানে 20 করা হয়েছে বি এর ভ্যালুটা। তো এইখানে বি এর ভ্যালু 20 করার কারণে এখানে শুধু বিটা চেঞ্জ হয়ে যাবে, একে কোনো এফেক্ট করবে না। তো এইটুকু আমরা বুঝলাম যে আসলে একে কোনো এফেক্ট করলো না, বি চেঞ্জ করার কারণে বিটা 20 হয়ে গেছে, একে কোনো এফেক্ট করে নাই। কিন্তু আমাদের যে এখন কনসোল করলে আমরা একে 10 পাবো, বিকে 20 পাবো। কিন্তু রেফারেন্স কপির ভিতরে আমরা একটা অবজেক্ট, যেটা রেফারেন্স কপি, তো সেটা কিভাবে, সেটা কিন্তু আমাদের স্ট্যাকে স্টোর করে না, সেটা আমাদের জাভাস্ক্রিপ্টের হিপে স্টোর করে। ধরেন এইগুলো মেমোরি, জাভাস্ক্রিপ্টের মেমোরি, হিপের মেমোরি। এখানে অবজেক্টগুলো স্টোর করে হিপের ভিতর, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট স্টোর করে হিপের ভিতর, হিপ মেমোরি। আমি এখানে হিপ মেমোরি দিয়ে দিতে পারি। হ্যাঁ, জাভাস্ক্রিপ্ট স্টোর করে। ওকে, কিভাবে করে? প্রথমে আমরা ডিক্লেয়ার করছি ইউজার 1 ডিক্লেয়ার করছি। তো এখন তাহলে জাভাস্ক্রিপ্ট এখানে কি করবে, ইউজার 1 এর ভিতর দুইটা অবজেক্ট, ইউজার 1 এর ভিতর একটা নেম আছে আর একটা অবজেক্ট আছে, দুইটা। তো যেহেতু জাভাস্ক্রিপ্ট রেফারেন্স কপি করে অবজেক্টগুলোকে, তো এই অ্যাড্রেসের জন্য একটা মেমোরি অ্যালোকেট করবে, হিপ অ্যালোকেট করবে, আর এই নেম যে একটা, এটার জন্য আলাদা একটা করবে। এর জন্য আমি দুইটা জিনিস নিয়ে রেখেছি এইখানে। তো
জাভাস্ক্রিপ্ট কী করবে, হিপের ভিতর এভাবে স্টোর করবে। হ্যাঁ, আরেকটা হচ্ছে এটা, মানে দুইটা অবজেক্ট, নেস্টেড অবজেক্ট, যেহেতু একটার ভিতর আরেকটা অবজেক্ট আছে, তো জাভাস্ক্রিপ্ট এভাবে স্টোর করবে, এভাবে স্টোর করবে। এবং এইখানে কি করবে, user1 ইকুয়াল টু, এইখানে রেফারেন্স নেবে। তো যদি দেখি এইখানে ধরেন এটার রেফারেন্স হচ্ছে 0, হ্যাঁ এটা হচ্ছে যে এখানে রেফারেন্স কপি করবে, এখানে হচ্ছে যে 100, তো এখানে কপি করবে। কিন্তু এখানে আবার নেস্টেড কপি থাকার কারণে জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন এটাকে মানে ওর নেস্টেড হিসেবে ধরে নেবে। জাভাস্ক্রিপ্ট মেমোরি অ্যালোকেট করতেছে এটার জন্য, আর এটার ভ্যালু হচ্ছে ধরেন 200 দিতে পারি, আমরা যে কোনো বোঝার জন্য যে কোনো ভ্যালু দিতে পারি। এটা হচ্ছে যে রেফারেন্স, তো 100 আর 200 দিয়ে দিলাম, মানে এটা হচ্ছে যে ভ্যালু। তো জাভাস্ক্রিপ্ট এটাই করলো, মানে ইউজার ওয়ানটা স্টোর করলো, আর এখানে তো ইউজার ওয়ানের সাথে অ্যাড্রেসের সম্পর্ক একটা হিপের ভিতর আছেই। তো তারপর আমরা দেখতেছি ইউজার ওয়ানটা স্টোর করার পর স্টোর করছে কি, ভ্যালু কিন্তু করে নাই, রেফারেন্স মানে এই জিনিসটা করছে, এই জিনিসটা। তো এই জিনিসটা দেখেন যে এই জিনিসটা করছে, এটা কালার চেঞ্জ করে দিতে পারি, হ্যাঁ এই জিনিসটা জাভাস্ক্রিপ্ট লোকেট করছে। তো তারপর ইউজার টুকে ইউজার ওয়ান দিয়ে অ্যাসাইন করে দেওয়া হয়েছে। তো এইখানে কালারটা ইউজার টুটা বড় করি, ইউজার টুকে কী করা হয়েছে ইউজার ওয়ান দিয়ে। কিন্তু এটা কি করবে, জাভাস্ক্রিপ্ট কী করবে, ইউজার ওয়ান স্টোর করবে না, জাভাস্ক্রিপ্ট দুইটা ভ্যালু অবশ্যই নেবে না, একটা অবজেক্টের জন্য একটাই মেমোরি অ্যালোকেট করবে, যে এমন না যে ইউজার টু এর জন্য আরেকটা এইখানে আরেকটা এরকম করবে, এইখান থেকে নেবে, এরকম করবে না। তো এটা কিভাবে জাভাস্ক্রিপ্ট করবে, জাভাস্ক্রিপ্ট এই সেম ভ্যালুটাই নেবে এইখানে। তার মানে কি এটার ভ্যালু কত, আমি কপি করি, হ্যাঁ তো এইখানে দেখেন দুইটা জিনিস কিন্তু একই, ইউজার ওয়ান এবং ইউজার টু দুইটা একই জিনিস রেফার করতেছে। তো এটাই হচ্ছে যে রেফারেন্স, দুইটা ভ্যালু মানে একটা জায়গায় সেন্ট্রাল জায়গায় স্টোর করা আছে হিপ মেমোরির ভিতর, সেটা আমাদের ইউজার ওয়ান এবং ইউজার টু নিয়ে নিছে। তো এখন যদি হ্যাঁ ইউজার টু এর ভেতর ইউজার ওয়ান অ্যাসাইন করা হয়ে গেল, এখন যদি আমি এই ইউজার টু এর নেমটা চেঞ্জ করি, তাহলে কি ইউজার ওয়ানের নেম চেঞ্জ হয়ে যাবে না, এই ইউজার ওয়ান, কারণ ইউজার টু কী করবে, ইউজার টু যে নেম চেঞ্জ করতেছে সেটা তো এই হিপের ভিতর চেঞ্জ করতেছে, এই হিপের ভিতর যখন চেঞ্জ করতেছে তখন তো ইউজার ওয়ানের নেমটাও চেঞ্জ হয়ে যাইতেছে। তো এই যে ইউজার টু এর নেম এইখানে যখন আমি কনসোল করছি ইউজার টু ডট নেম আর ইউজার ওয়ান ডট নেম, তখন কিন্তু দুইটাই আমাদের সেম। কারণ কি, এই যে ইউজার টু এর ভ্যালু যখন ইউজার টু ডট নেম যখন চেঞ্জ করা হয়েছে হাসান দিয়ে, তখন কিন্তু চেঞ্জ করছে এইখানে যখন চেঞ্জ করা হয়েছে তখন এইখানে চেঞ্জ হয়ে গেছে, আর এইখানে চেঞ্জ হলে কি ইউজার ওয়ানেই চেঞ্জ হয়েছে। তো এইখানে যদি ইউজার থ্রি দিয়ে আরেকটা এই ভ্যালুটা নেওয়া হইতো, সাপোজ এইখানে যদি নেওয়া হইতো, তাহলে কিন্তু সেম রেফারেন্স, মানে এই একটা ইউজ করা হইতো, এইখানে এই একটা জিনিসই সমস্ত জায়গায় ইউজ করা হইতো, যে ইউজার থ্রি, ধরেন সাপোজ আমাদের কোডের ভিতর ইউজার থ্রি আছে এবং ইউজার টু অথবা ইউজার ওয়ানকে কপি করা হয়েছে, তো তখন কিন্তু সেম এই একটা জিনিসই কপি করতো 100, তো 100, তো এইভাবে কিন্তু কপি করতো। যাই হোক, এটা আমাদের কোডে যেহেতু নাই আপাতত এটা সরাই দিলাম, মানে এইভাবে। তাহলে কি ইউজার থ্রিকে যদি চেঞ্জ করতাম তাহলে কিন্তু ইউজার টু ইউজার ওয়ান দুইটাই চেঞ্জ হয়ে যেত, কারণ জাভাস্ক্রিপ্ট হিপের ভিতর স্টোর করছে। তো এটা এখন আমাদের নেস্টেড কিভাবে কাজ করে, ধরেন কোডে আসি, রেফারেন্সের ভিতর আমরা যদি এই প্রবলেমটা কীভাবে সলিউশন করতে পারি, যে আমরা ইউজার টু ফুললি আলাদা চাই, তো আমরা অনেকে কী করি,
এবার স্প্রেড করে নিই, মানে এইখানে যত ভ্যালু আছে সবগুলো এখানে আয়না নেই। তো এখন যদি রেজাল্টটা দেখতে চাই, হ্যাঁ আগের বার কী ছিল, হাসান হাসান ছিল। এবার কিন্তু ইউজার ওয়ানের নেমটা এইখানে কিন্তু নাইম হয়ে গেছে। কারণ কি, আমরা এই যে স্প্রেড করে আনছি, মানে এই ভ্যালুগুলো সেপারেট হয়ে গেছে এই ভ্যালুটা। কিন্তু এইখানে একটা যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে যে এই অ্যাড্রেসটা কিন্তু আলাদা মেমোরি অ্যালোকেট করে আছে, এখানে কিন্তু আলাদা মেমোরি অ্যালোকেট করে আছে। আমি হয়তো নেমটা নতুন করে ক্রিয়েট করলাম, এইখানে হয়তো নেমগুলা স্প্রেড করে দিছে, নেম আর অ্যাড্রেসগুলো স্প্রেড করে দিছে। আপনারা অবশ্যই স্প্রেডের সাথে পরিচিত। তো এখানে স্প্রেড করার কারণে এটা তো আলাদা লোকেটেড আছে। আমরা একটা ধরেন এইভাবে কল্পনা করি, আমরা ইউজার ওয়ানটাকে কল্পনা করতে পারি। এখানে আপনারা স্প্রেডটা তো অবশ্যই বুঝতেছেন যে স্প্রেড কী করে, ভ্যালুগুলা ছড়িয়ে দেয়। তো নেমটাকে এখানে আনছে, মানে নতুন একটা ভ্যালু। তো নতুন একটা ভ্যালু যদি ইউজার টু এর চেঞ্জ করে দিই, নতুন একটা অবজেক্ট, তো ওটা তো ইউজার টুকেই চেঞ্জ করবে, ইউজার ওয়ানকে করবে না। কিন্তু ইউজার ওয়ানের ভিতর একটা জিনিস আছে অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা কিন্তু ইউজার ওয়ান এবং ইউজার টু দুইজনেই ইউজ করতেছে। তো এখন যদি এখন আমার রেজাল্ট দেখতেছেন, ইউজার ওয়ানের নেম হচ্ছে নাইম, ইউজার টু এর হচ্ছে হাসান। তো এইখানে আমি যদি ইউজার টু এর ভিতর ইউজার টু ডট অ্যাড্রেস ডট জেলা ইকুয়াল টু ধরেন আপডেটেড, এখন যদি আমি কনসোল লক করি হচ্ছে ইউজার ওয়ান ডট অ্যাড্রেস ডট জেলা এবং ইউজার টু, এইখানে কি আসবে, এইখানে কি সেম হবে যে আমরা স্প্রেড করে নিছি যেহেতু ইউজার টুটা, এখানে নেম নাইম হয়ে গেল, এখানে হাসান হয়ে গেল। এখন কি আমরা জেলাটা যে আপডেটেড করে দিলাম, এখন কি দুইটাতেই আপডেটেড হবে, একটাতে আপডেট হবে, ইউজার টুতেই শুধু আপডেট হবে, মানে এই ইউজার টুতে, নাকি ইউজার ওয়ানেও হবে, দেখার চেষ্টা করি। আমাদের কিন্তু দুইটাতেই আপডেটেড হয়ে গেছে। তো এটা কিভাবে হলো, এইখানে কিন্তু দুইটাতে আপডেটেড হয় না, কিন্তু যখনই আমরা নেস্টেডের ভিতর গেলাম তখন আমাদের দুইটা আপডেট হয়ে গেল। তো এই জিনিসটা আপনারা যদি হিপে কল্পনা করেন, যখন এইখানে আমি স্প্রেড করছি আমার কোডের ভিতর, তখন কিন্তু এইখানে আরেকটা জিনিস এইভাবে অ্যালোকেট হয়ে গেছে, এইভাবে কল্পনা করেন জাভাস্ক্রিপ্ট বিহাইন্ড দ্য সিন যেটা করে। তো এইখানে কিন্তু অন্য একটা রেফারেন্স অ্যাড হয়ে গেছে, কিন্তু এইটার সাথে কিন্তু এটার সম্পর্ক হয়ে গেছে, মানে আমি যে পরে যে কোডটা চেঞ্জ করলাম আর কি। তো এই জিনিসটা তো এখন যদি আমি এই অ্যাড্রেসটাকে চেঞ্জ করি একটার ভিতর, এইখানে কোডে বোঝার চেষ্টা করেন, এইখানে যখন অ্যাড্রেস ইউজার ওয়ানের অ্যাড্রেস চেঞ্জ, ইউজার টু এর অ্যাড্রেস চেঞ্জ করে দিছি, আপডেট লিখে দিছি, তখন কিন্তু দুইটাতেই আপডেট হয়েছে। কারণ কি, আমি যখন স্প্রেড করলাম তখন শুধু এই নেমের ভ্যালুটা স্প্রেড করছে, এই অবজেক্টকে কিন্তু স্প্রেড করতে পারে নাই। তো দেখছেন জাভাস্ক্রিপ্টের মানে বিহাইন্ড দ্য সিন কীভাবে কাজ করতেছে, হিপ এবং স্ট্যাক। তো এইভাবে আর কি স্টোর করে। এই জিনিসটা আনছি কারণ হচ্ছে যে স্প্রেড করার কারণে আরেকটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, মানে রেফারেন্স আর রাখে না, স্প্রেড করার কারণে নিউ একটা অবজেক্ট ক্রিয়েট হয়ে গেছে, ওইখানে নিউ একটা ভ্যালু এভাবে রাখছে হচ্ছে ধরেন 300, এটা ধরেন হিপ 300, এখানে নিউ একটা অ্যাড হয়ে গেছে 300, কিন্তু এই 300-এর আবার অ্যাড্রেস। তো এখন যদি ইউজার টু এর অ্যাড্রেস চেঞ্জ করি, তো ইউজার ওয়ানের তো অ্যাড্রেস চেঞ্জ হবেই, কিন্তু ইউজার টু এর যদি ইউজারের নেম চেঞ্জ করি তাহলে ইউজারেরই হবে, আর ইউজার ওয়ানের যদি চেঞ্জ করি তাহলে ইউজার ওয়ানেরই নেম চেঞ্জ হবে। এইখানে দুইটা আলাদা, কিন্তু অ্যাড্রেসটা কিন্তু সেম জিনিস, সেম অবজেক্টটাকে রেফার করতেছে। এইভাবে আমাদের অবজেক্টগুলোকে হিপে স্টোর করে, আর স্ট্যাকের ভিতর আমাদের প্রিমিটিভ ডাটা টাইপগুলো স্টোর করে। এই যে 10, এটাও 10 ছিল, পরে আমরা যেহেতু 20 করে দিছি এর জন্য 20 লেখা হয়েছিল। তো এটাই হচ্ছে যে স্ট্যাক মেমোরি। এইখানে আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমাদের কল স্ট্যাক নামের জিনিস আছে। কল স্ট্যাকটা হচ্ছে যে এখানে আমি রাখছি কল স্ট্যাকটা কীভাবে কাজ করে, লিফু পদ্ধতিতে কাজ করে। এই জাভাস্ক্রিপ্টের টিউটোরিয়াল এত সুন্দর করে ইজি করে লেখা হয়েছে, জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়াল ওয়েবসাইট। তো এখানে মানে অনেক সুন্দর কল স্ট্যাকটা অনেক সুন্দর করে বোঝানো হয়েছে যে কীভাবে কাজ করে। এখানে মেইন, অ্যাভারেজ, অ্যাট, অ্যাভারেজ, মানে এই চিহ্নটা দেখলেই বোঝা যায় যে লিফো পদ্ধতিতে কীভাবে আবার সরে যায়। তো
বলতে চাইতেছি না, কিন্তু কল স্ট্যাকের একটা ব্যাপার বলতে চাই, যেটা হচ্ছে যে কল স্ট্যাক কিন্তু লিমিটেড বলতে এখানে কিন্তু যদি জাভাস্ক্রিপ্ট ক্রোম ব্রাউজার মেবি 10 থেকে 20,000 স্ট্যাক নিতে পারে। দাঁড়ান একটা এক্সাম্পল দেখি, ধরেন এগুলা কমেন্ট আউট করি। এগুলো আশা করি কিছুটা হলেও বুঝতে পারছেন যে রেফারেন্স কপি ভ্যালু কপি আসলে কীভাবে স্টোর করে। আমি এখন দেখাবো কল স্ট্যাকের ব্যাপারটা। আসলে জাভাস্ক্রিপ্ট ধরেন ফাংশন স্ট্যাক, জাস্ট একটা নাম দিলাম, স্ট্যাকের ভিতর স্ট্যাকটা কল করলাম, মানে ফাংশনের ভিতর ফাংশন কল। তো এইটা যদি আমি এখন ফাংশনটাকে কল করি, এটা কি করবে, মানে বারবার এটা কল হবে, আবার এইটা কল করবে, আবার এই ফাংশনটা কি করবে, এই ফাংশনটা আবার এটা কল করবে, আবার এই ফাংশনটা, মানে একটা ফাংশন নিজেকেই কল করতে থাকবে বারবার একটা। আচ্ছা আচ্ছা দেখি আসলে এটার অ্যান্সারটা কি আসে। এটার অ্যান্সারটা আসবে যে কল স্ট্যাক মানে লিমিট এক্সিস্ট। এই যে একটা ইরোর আসছে, সেই ইরোরটা হচ্ছে যে স্ট্যাক মানে এই যে ম্যাক্সিমাম কল স্ট্যাক সাইজ এক্সিস্ট, মানে কল স্ট্যাকের সাইজ ফুল হয়ে গেছে। তো এটা আসলে কল স্ট্যাকের মানে সাইজ লিমিট। ও আরেকটা জিনিস হচ্ছে যে এখানে কিন্তু আমাদের অ্যারেরও লিমিট আছে। আমাদের ধরেন কনস্ট, আমি একদম প্র্যাকটিক্যালি দেখাই, অ্যারে ইকুয়াল টু লেন্থ। এখন কনসোল ডট লক করবো অ্যারেটাকে কনসোল করছি। তো অ্যারে কিন্তু একটা লিমিট আছে, মানে একটা লিমিট পরে যায় অ্যারে কিন্তু আর ডাটা স্টোর করতে পারে না। সেই লিমিটটা কত? সেই লিমিটটা হচ্ছে 2⁻23। তো সেটা দেখি আমরা এইখানে, যদি আমরা অ্যারে ডট লেন্থ ধরেন ইকুয়াল টু 500 করে দিলাম, মানে এই অ্যারের লেন্থ 500 করে দিলাম। তা এই অ্যারেটা কনসোল লক করে দেখি। হ্যাঁ, কনসোল লক যেহেতু করাই আছে আমাদের, হ্যাঁ আমাদের কী হয়েছে 500 এমটি আইটেমস, এখানে কি 500 এমটি আইটেমস আছে। তো গুড, ভালো 500 এমটি আইটেমস। কিন্তু আমাদের এই এর লিমিটটা আসলে কত? আমি বলছিলাম যে এর লিমিট হচ্ছে 2⁻23 - 1। আচ্ছা আমি 2⁻23 কত হয় একটু দেখি, আমার আসলে মনে নাই জিনিসটা। হ্যাঁ এই যে এই ভ্যালুটা, এটা থেকে -1 করব, এটা থেকে -1 করব। আচ্ছা এটা -1 করলে কত হয়? 95। তো এখন যদি আমি দেখি এটার লিমিট হচ্ছে কত হবে, 429 কোটি মেবি, আমি যদি ভুল না করি। হ্যাঁ 429 কোটি, আপনারা আবার গুণে দেখতে পারেন। 429 কোটি এই সংখ্যার পরে, মানে এই যে 49 লাখ এই সংখ্যার পরে যদি আর একটা সংখ্যা দিই 6, আপনার কি মনে হয় এটা কাজ করবে? মানে 6 মানে একটা সংখ্যা মাত্র বাড়াই দিছি, না ইরোড দিতেছে, মানে একটা নাম্বার বাড়াই দেওয়ার কারণে ইরোড দিতেছে। কিন্তু এখানে যদি 95 পর্যন্ত দেওয়া হয়, এটা হচ্ছে যে এর লিমিট, মানে এর উপরে ডাটা এক্সিস্ট করতে পারে না। যেমন স্ট্যাকটা দেখাইলাম, আমাদের ক্রোম ব্রাউজার মেবি 10 থেকে 20,000-এর মতো স্ট্যাক মানে ফাংশন অ্যাড করতে পারে তার স্ট্যাকে, তার বেশি না। তো ওইরকম একটা এরও একটা লিমিট আছে, সেটা হচ্ছে যে 2⁻32 - 1, মানে এই যে এটার সাথে -1, 2⁻13 - 1। তো এটাই আসলে আজকের অনেক কিছুই দেখাই ফেললাম, যে যদিও রেফারেন্স কপি আর ভ্যালু কপি দেখানোর কথা ছিল। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।